আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবদুল্লাহ স্যারের শর্ট কেস বইটার উপর যে ভাইভা সেশনগুলো নিচ্ছিলাম সেগুলোর আজকে 5th ক্লাস। হ্যাঁ, তো এর আগে আরও 4টা ক্লাস নেওয়া হয়েছে, যারা দেখো নাই দেখে নিতে পারো। আজকে আমরা হেমাটোলজির উপর কথা বলবো, ঠিক আছে? তো হেমাটোলজির টপিকগুলো তুমি ডিরেক্টলি ফেস করার চান্স একটু কম, অথবা প্রথমে ফেস করার চান্স একটু কম। স্যাররা প্রথম দিকেই হেমাটোলজি থেকে কোয়েশ্চেন খুব বেশি করতে চান না, ঠিক আছে? তো হেমাটোলজির কোন কোন জায়গায় ফেস করতে পারো? হেমাটোলজির কমন কিছু লং কেস আছে, ধরো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলো হেমাটোলজির লং কেস, যেগুলো প্রফে খুব কমনলি দেওয়া হয়। বিটা থ্যালাসেমিয়াও দেয়। বিটা থ্যালাসেমিয়া ইউজুয়ালি আসলে পেডিয়াট্রিক্সের লং কেস, অ্যাডাল্টেও থাকতে পারে, থাকলে দিবে। আচ্ছা, এর বাইরে হুম এর বাইরে তোমাদের জাস্ট শর্ট কেসে, ধরো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হেপাটোস্প্লেনোমেগালি থাকে, সেইটা শর্ট কেসে দিতে পারে। ওখান থেকে টুকটাক ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া নিয়ে কোয়েশ্চেন করতে পারে। আইসোলেটেড স্প্লেনোমেগালি যদি কারো থাকে সেটা দিতে পারে। হ্যাঁ, লিম্ফোমাতে দেখা যায় যে তোমার জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি থাকে, এটা লং কেসে মানে শর্ট কেসে দিতে পারে। আচ্ছা, তো এই কয়েকটা জিনিস দিতে পারে আর কি। এর মধ্যে দেখো ফার্স্ট জিনিসটা দিছে কি কি দেখতে দিতে পারে, অ্যানিমিয়া দেখতে দিতে পারে। তো এইটা ধরো অনেক সুপারফিশিয়াল এবং তোমাদের মনে হতে পারে যে ভাই অনেক ইজি একটা জিনিস। তো তারপরে অ্যানিমিয়া যতবার ঢাকা মেডিকেলে দিতে দেখছি সবাই এটাতে ঘাপলা করে আর কি। ধরো কাউকে যদি বলে যে এই রোগীটার এক্সামিন দি অ্যানিমিয়া অফ দিস পেশেন্ট, সবাই কি করে, যায় চোখ দেখে, দেখে স্যার জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ফাইন্ডিং, তখন বলে স্যার দ্য পেশেন্ট ইজ অ্যানিমিক, ঠিক আছে? তো এই উত্তরটা আসলে কারেক্ট না। হ্যাঁ, তো তোমাকে যদি কেউ অ্যানিমিয়া দেখতে বলে যে এক্সামিন দ্য অ্যানিমিয়া অফ দিস পেশেন্ট, তোমাকে অ্যানিমিয়া 4টা জায়গায় দেখতে হবে। কয়টা জায়গায়? 4টা। ফার্স্টে তোমাকে দেখতে হবে লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে, তারপরে তোমাকে দেখতে হবে ডরসাম অফ টাঙে, তারপরে তোমাকে দেখতে হবে মানে সোল অফ ফুট এবং তারপর দেখতে হবে পাম অফ হ্যান্ড, ঠিক আছে? সোল অফ ফুটের আগে আসলে পাম অফ হ্যান্ডে দেখতে হয়, এটা একটু সিরিয়ালটা হয়ে গেছে। তো 4 জায়গায় দেখতে হবে। দেখার পরে স্যার বলবে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং। হ্যাঁ, তখন তুমি যদি বলো যে স্যার পেশেন্ট ইজ অ্যানিমিক, এটা বলা যাবে না। তখন বলতে হবে স্যার অন এক্সামিনেশন অফ দিস জেন্টলম্যান আই হ্যাভ ফাউন্ড দ্যাট দেয়ার ইজ প্যালোর। হ্যাঁ, দেয়ার ইজ প্যালোর ইনভলভিং দ্য লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, দ্য ডরসাম অফ দ্য টাং, দ্য পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফুট, ঠিক আছে? এইভাবে ডেসক্রাইব করতে হয়। তাহলে তারপরে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ইমপ্রেশন। স্যার মাই ক্লিনিক্যাল ইমপ্রেশন ইজ দ্য পেশেন্ট ইজ মাইল্ডলি অ্যানিমিক, মডারেটলি অ্যানিমিক অর সিভিয়ারলি অ্যানিমিক, ঠিক আছে? এইটা ফাইনাল প্রফেট দিতে পারে, দিলে দিস দ্য ডেসক্রিপশন। হ্যাঁ, এটি একটু মাথায় রাখবা। সিমিলারলি জন্ডিস যদি কাউকে দেখতে দেয় তখন ডেসক্রিপশনে বলতে হয় দ্য পেশেন্ট ইজ ইকটেরিক বা দেয়ার ইজ ইয়েলোইশ ডিসকালারেশন ইনভলভিং। জন্ডিসও 4টা জায়গায় দেখি, 4টা জায়গার নাম বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মাথায় রাখো। ওকে, পারপুরা একাইমোসিস ব্রুস, এটা দেওয়ার চান্স খুবই কম, এটা ক্রস দিয়ে রাখি। স্প্লেনোমেগালি অথবা হেপাটোস্প্লেনোমেগালি, এটা দেওয়ার চান্স শর্ট কেসে অনেক বেশি। লিম্ফেডেনোপ্যাথি দেওয়ার চান্স অনেক বেশি। সোয়েলিং অফ দ্য জয়েন্ট অ্যান্ড ফান্ডোস্কোপি, এগুলো প্রফে দেয় না। তাহলে 3টা জিনিস দাগাইলাম, এগুলো শর্ট কেসে হ্যাঁ এক্সামিনেশন একারে দিতে পারে, ঠিক আছে? এখানে অনেকগুলো কথা লিখছে, এগুলো দরকার নেই। কমন হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন, এগুলো দরকার নেই তোমাদের পড়বে। আচ্ছা, জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি, এটা হজকিন্স লিম্ফোমার ডিটেলস আছে এখানে, এটা তোমাকে মানে থরলি পড়তে হবে, ঠিক আছে? থরলি পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো একটা হজকিন্স লিম্ফোমার যে লিম্ফ নোড, এই লিম্ফ নোডের কী কী পয়েন্ট আছে সেটা লেখা আছে। এই পয়েন্টগুলো মুখস্থ করবা। ভ্যারিয়েবল সাইজ ইন শেপ, রাবার ইন কনসিস্টেন্সি, ডিসক্রিট, নন টেন্ডার, ঠিক আছে? এই কয়েকটা জিনিস এখানে স্যাররা তারপরে কোয়েশ্চেন করে যে এই কনসিস্টেন্সি নিয়ে স্যাররা অনেক কোয়েশ্চেন করে। একটা লিম্ফ নোডের আর কি কি কনসিস্টেন্সি হইতে পারে, ঠিক আছে? একটা লিম্ফ নোড কনসিস্টেন্সি ফার্ম হইতে পারে, একটা লিম্ফ নোডের কনসিস্টেন্সি ফার্ম হইতে পারে, একটা লিম্ফ নোডের কনসিস্টেন্সি হার্ড হইতে পারে, ঠিক আছে? ফার্ম হইলে কি হয়, হার্ড হইলে কি হয়? ফার্ম হইলে আমরা টিবির কথা চিন্তা করব, আর হার্ড হইলে আমরা ম্যালিগনেন্সির কথা চিন্তা করব, ঠিক আছে? যেটা সেকেন্ডারি ডিপোজিট, ঠিক আছে? ম্যালিগনেন্সি যেটা সেকেন্ডারি ডিপোজিট হয়ে আসছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ডিসক্রিট। ডিসক্রিট শব্দের অর্থ হইলো তুমি যখন হাত দিবা
তুমি একটা একটা লিম্ফ নোড আলাদা আলাদা করে মানে পালপেট করতে পারবো আর কি। তখন স্যাররা জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে, তাহলে টিবির লিম্ফ নোড দেখতে কীরকম হয়? টিবিতে লিম্ফ নোড হয় ম্যাটেড, মনে হবে সবগুলো লিম্ফ নোড একসাথে একত্রিত হয়ে গেছে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস এখান থেকে জিজ্ঞেস করে, হ্যাঁ, যে একটা লিম্ফোমার লিম্ফ নোডের ডেসক্রিপশনটা কীরকম, টিবিতে কী কী চেঞ্জ হয়, ঠিক আছে? আর ইউজুয়ালি যত ডিজিজই পাবা লিম্ফ নোড আসলে নন টেন্ডারই হয়। টেন্ডার লিম্ফ নোড ইন্ডিকেট করে যে দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ইনফ্লামেশন। ধরো কারো প্রি অরিকুলার লিম্ফ নোড এনলার্জ এবং টেন্ডার, হ্যাঁ, অথবা কারো অ্যাকিউট টনসিলাইটিস হলো তখন সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড দেখবা টেন্ডার হয়, ঠিক আছে? তখন বোঝা যায় এটা একটা ইনফ্লামেশনের কারণে, ইনফ্ল্যামেটরি বা রিয়াক্টিভ হাইপারপ্লাসিয়ার কারণে এটা সাইজে বড় হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো একটা পেশেন্ট যার জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, এটার কজগুলো এই জায়গায় ভাগ করে দেওয়া আছে, এটা পড়ো। এখানে কিছু কঠিন কঠিন ডিজিজ আছে। এই কঠিন কঠিন ডিজিজের মধ্যে যে ব্রুসেলোসিস, টক্সিপ্লাজমোসিস এগুলো বলার দরকার নেই। এইচআইভিটা বলতে পারো, এইচআইভি আসলে বাংলাদেশে বর্তমানে ভালোই কমন। এইচআইভিটা বইলো, কিন্তু বাকি দুইটা বলবা না। ভাইরাল ইনফেকশনের মধ্যে এই যে ইনফেকশাস মনোনিউক্লোসিস, সাইটোমেগালি এগুলো মানুষের হয়তো পাওয়া যায় না, ঠিক আছে? একটু মাথায় রাখবে জিনিসগুলো। তো বললে সারা যদি জিজ্ঞেস করে এগুলো কি কমন, না স্যার এত কমন না। লিম্ফোমার টাইপ কি এটা জিজ্ঞেস করে। হজকিন্স লিম্ফোমা কি জিনিস এটা জিজ্ঞেস করে। হজকিন্স লিম্ফোমার কি সেল পাওয়া যায় সেটা জিজ্ঞেস করে, রিটস্টিনবার্গ সেল। হজকিন্সের টাইপ আছে টোটাল 5 রকম, এটা ডেভিডসনের 5 রকম বলা। এর মধ্যে কোনটার প্রগনোসিস সবচেয়ে ভালো, কোনটার প্রগনোসিস সবচেয়ে খারাপ, মানে হজকিন্স নন হজকিন্সের মধ্যে অবভিয়াসলি হজকিনের প্রগনোসিস ভালো, কিন্তু হজকিনের মধ্যেও প্রগনোসিস ভালো খারাপ আছে, ঠিক আছে? এর মধ্যে মনে রাখবা যেটা নোডুলার স্ক্লেরোসিস, এটা প্রগনোসিস বেস্ট, ঠিক আছে, সবচেয়ে ভালো। আর যে লিম্ফোসাইট ডিপ্লিটেড, এটার প্রগনোসিস ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা ভাইবা থেকেও ভালো পারলে এই জিনিসটা জিজ্ঞেস করে। আচ্ছা, হজকিন্সের প্রেজেন্টেশন কি এটা পড়বা। হজকিন্সের মধ্যে কিছু সিমটম আছে যেগুলো সিস্টেমিক সিমটম বলে, যেমন ফিভার, ওয়েট লস, হ্যাঁ, এগুলোর আরেকটা নাম আছে, এটার নাম হলো বি সিমটম, ঠিক আছে? কেন বি সিমটম বলে? কারণ হজকিন্সে এটা তো লিম্ফোসাইটের একটা ম্যালিগনেন্সি, তো বি লিম্ফোসাইট, যেটা বি লিম্ফোসাইট থেকে যখন ম্যালিগনেন্ট প্রলিফারেশন হয় তখন বি লিম্ফোসাইট স্পেসিফিক কিছু সাইটোকাইন রিলিজ করে, যার কারণে বি সিমটমগুলো প্রডিউস হয়। হোয়াট ইজ পেল অ্যাবস্টেন ফিভার, এটা পড়তে হবে। কী কী ইনভেস্টিগেশন করবা এটা পড়তে হবে। এর মধ্যে ডেফিনেটিভ ইনভেস্টিগেশন, ডেফিনেটিভ, তোমাকে যদি জিজ্ঞেস করে একটা লিম্ফোমার পেশেন্ট তুমি ডায়াগনোসিস করবা কি দিয়ে, তখন তোমরা অনেকেই এক বাক্যে এটা বলতে পারো না। সিবিসিতে ফাইন্ডিং পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, চেস্ট এক্সরেতে পাওয়া যায়, আলট্রা করলে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ডিরেক্ট অ্যান্সার হইলো যে তুমি কি করে ডায়াগনোসিসটা কনফার্ম করবা, এটা অলওয়েজ মনে রাখবা এফএনএসি না, দি অলওয়েজ অ্যান্সার ইজ বায়োপসি। বায়োপসি করে আমি দেখব, ঠিক আছে? বায়োপসি অফ অ্যান এনলার্জ লিম্ফ নোড, এটা করে আমি আমার ডায়াগনোসিস কনফার্ম করব, ঠিক আছে? এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে হজকিন্সের কনফার্ম করবো কীভাবে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ রিটস্টিনবার্গ সেল, দিস ইজ ভিভিভিআই। এটা নিয়ে অনেক সময় স্যাররা অনেক ভিতরে ঢুকে দেখছি। আচ্ছা, এখানে স্টেজ লেখা আছে, স্টেজগুলা অ্যানার্বল স্টেজিং বলে, এটা লং কেসের জন্য ইম্পর্টেন্ট, এটা পইরো, এটা লাগে আর কি। এর মধ্যে মানে বি সিমটম আসছে না নাই এই হিসাবে এ আর বি আকার করে, এটা জাস্ট জানবা। কিভাবে চিকিৎসা করে, চিকিৎসা করার মধ্যে দুইটা রেজিমেন আছে, ঠিক আছে? হজকিন্সে দুইটা রেজিমেন আছে, একটা হলো এবিভিডি রেজিমেন আর একটা হলো আর্চপ রেজিমেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আর্চপটা লেখে না, এখানে বিয়াচপ মানে লিখছে, এটাও দেখতে পারো, কিন্তু ডেভিডসন এটা আর্চপ লেখা আর কি, এবিবিডি, এটা তো সামনে আছে, আমি দেখাই দিব, ঠিক আছে? এখানে জাস্ট রেজিমেন্টগুলোর নাম জিজ্ঞেস করে এতটুকুই জানবা, ঠিক আছে? আর কোনো কিছু পড়ার দরকার নেই। হজকিন্সের পরে আছে নন হজকিন্স, এখানে নন হজকিন্সের হোয়াট ইজ এটা পড়ো। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার, এখানে মনে রাখবা যে কোনো পেশেন্ট যদি নন হজকিন্স লিম্ফোমা হয়, ওনার এক্সট্রা নোডাল, দ্যাট মিনস লিম্ফ নোডের বাইরে ম্যানিফেস্টেশন বেশি পাওয়া যায় ইন কেস অফ নন হজকিন্স লিম্ফোমা, ঠিক আছে? তাহলে এই যে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি,
সাথে একটা রোগীর জেনারেলাইজ লিম্ফ্যাডনোপ্যাথি এরকম সিমটম যদি পাও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে দ্য ইনভলভমেন্ট ইজ নন হজকিন্স লিম্ফোমা, ঠিক আছে? তো এরকম তোমাদের প্রফে যেটা দেয়, প্রফে মেইনলি নন হজকিন্স লিম্ফোমা বেশি দেয়, এটা মাথায় রাখো, হ্যাঁ? আচ্ছা, তো এই যে এক্সট্রানোডাল প্রেজেন্টেশন দেয়, সিস্টেমিক ফিচার্স রিলেটিভলি কম, নন হজকিন্সের সিস্টেমিক ফিচার আবার কম, ঠিক আছে? বোন ম্যারো ইনভলভমেন্ট, হেপাটোস্প্লেনোমেগালি এগুলো হলো নন হজকিন্সে বেশি। আমরা যখন প্রফ দিই তখন একটা পেশেন্ট ছিল যার হিস্ট্রিতে এরকম ছিল যে ওনার একটা লিম্ফোমা মানে জেনারেলাইজ লিম্ফ্যাডনোপ্যাথি আসছে। ওনার যদি হিস্ট্রি নেওয়া হয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছে আপনি হাসপাতালে কেন আসছিলেন, উনি বলে যে আমার সারা শরীরে গুটি 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 হয়েছে, এরপরে হঠাৎ করে দেখলাম আমার গলা ফুলে গেল এবং আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হইল, ঠিক আছে? এটা নিয়ে আমি হাসপাতালে আসি। এরপরে স্যাররা ওষুধ দেওয়ার পরে আমার শ্বাসকষ্টটা ভালো হয়ে গেছে, কিন্তু শরীরে গুটি গুটি গুটিগুলো রয়ে গেছে এবং গলাটাও আস্তে আস্তে আকারে আসতেছে। তো এই এতটুকু হিস্ট্রি থেকে স্যাররা এক্সপেক্ট করছিল তুমি ফুল ডায়াগনোসিস বলতে পারবা। এবং লং কেসের ক্ষেত্রে তুমি যখন লং কেসে হিস্ট্রি নিবা, তুমি এই গলা ফলার হিস্ট্রিতে বুঝবাই না আসলে কী ঘটছিল, ঠিক আছে? নন হজকিন্স লিম্ফোমাতে প্যারাট্রাকিয়াল লিম্ফ্যাডনোপ্যাথি হয়, হ্যাঁ, এবং মিডিয়াস্টিয়াল লিম্ফ্যাডনোপ্যাথি হয়। এই প্যারাট্রাকিয়াল এবং মিডিয়াস্টিয়াল লিম্ফ্যাডনোপ্যাথি দিয়ে সুপিরিয়র ভেনা কাভা, ইউজুয়ালি প্যারাট্রাকিয়াল লিম্ফ্যাডনোপ্যাথি দিয়ে সুপিরিয়র ভেনা কেভাল অবস্ট্রাকশন হয়। সুপিরিয়র ভেনা কেভাল অবস্ট্রাকশন হলে ইন্টারনাল জুগুলার, এক্সটার্নাল জুগুলার এগুলো সব ফুলে যায়, ফুলে গলাটা হঠাৎ করে প্রচুর ফুলে যায় এবং রোগীর যেহেতু এসভিসি দিয়ে ব্লাড হার্টে আসতেছে না, রোগীর হার্ট ঠিক মতো কাজ করে না, এক্সারশনাল ডিসপনিয়া হয়, ঠিক আছে? তাহলে এরকম একটা সিমটম আমাদের এখানে ছিল, হ্যাঁ, আমরা একবার পাইছিলাম। তো এটা জাস্ট তোমাকে হিট করা যে এক্সট্রানোডাল ম্যানিফেস্টেশন এবং খারাপ বেশি হলো এসবিসি। তো তারপরে হলো স্যাররা হঠাৎ করে কি দিছিল যেটা ভালো হয়েছিল, স্টেরয়েড দিছিল। স্টেরয়েড দিলে যেটা হয় যে লিম্ফ নোড, যে লিম্ফ্যাডনোপ্যাথি এটা একটু কমে আসে, তুমি দেখো হাই ডোজ স্টেরয়েড দাও, ঠিক আছে? তো ওটা দিয়ে তারা চিকিৎসা করছিল আর কি, এটা মাথায় রেখো আর কি। আচ্ছা, এখানে বাকি গ্রেডিংগুলো নট ইম্পর্ট্যান্ট, নন হজকিন্সের গ্রেডিংগুলো দেখার দরকার নেই। এটা ট্রিটমেন্টের মধ্যে হলো তোমার মানে রেজিমেন্টটা ইম্পর্টেন্ট। রেজিমেন্টের যে 8 চপ, এটা হাই গ্রেড এনএইচএলে আমরা 8 চপ দিই, ঠিক আছে? প্রগনোসিস ইউজুয়ালি ভালো না, হ্যাঁ। হজকিন্স নন হজকিন্সের ডিফারেন্স, এটা ভিভিআই, এটা স্যাররা সাধারণত লং কেসে আস্ক করে, ঠিক আছে? এটা তোমরা রিটেনেও পড়বা, এটা এখান থেকে দেখো। আচ্ছা, তারপরে নেক্সট জেনারেলাইজ লিম্ফোডেমিক ক্রস হিসেবে ক্রনিক সিএলএল আছে আর কি, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এটা আসলে পড়তে যাবা না, মনে রাখবা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া ইজ অ্যাকচুয়ালি ওয়ান সর্ট অফ লিম্ফোমা, হ্যাঁ। এটার সাথে লিম্ফোমার ডিফারেন্স আসলে সত্যি কথা বলতে খুবই কম, ঠিক আছে? খুবই কম, হ্যাঁ। আচ্ছা, এটা মানে এই ডায়াগনোসিসটা স্যাররা কখনো চায় না যে তোমরা সিএলএল ডায়াগনোস করো, ঠিক আছে? দ্য ডায়াগনোসিস, যদি একটা পেশেন্ট জেনারেলাইজ লিম্ফ্যাডনোপ্যাথি হয়, দ্য ডায়াগনোসিস শুড অলওয়েজ বি আইদার হজকিন্স অথবা নন হজকিন্স লিম্ফোমা, ঠিক আছে? এটা আমি বলবো আলাদা করে পড়ার দরকার নেই, সিএলএল প্রফে দেওয়া হয় না, ঠিক আছে? এটা হয়তো স্কিপ করে দেওয়া যায় আর কি। আচ্ছা, স্প্লেনোমেগালি, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিএমএল ভিভিভিভিআই, এটা সাধারণত লং কেসে দেয় প্লাস তোমাদের শর্ট কেসেও দেয়, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে স্প্লেনোমেগালি কজ এগুলো তোমাদের আগেও দাগাই দিছি, অ্যাবডোমেন থেকেও দাগাই দিছি। সাথে আর কি কি দেখতে চাও, ওয়ান সিঙ্গেল ইনভেস্টিগেশন উইচ উইল বি হেল্পফুল। সিএমএল দরকার নেই, সিএমএল এর মানে বলতে কি বুঝো ইম্পর্টেন্ট। বডিতে মাইলর প্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে 4টা, এটাকে যদি অনার্স পাইতে চাও তখন অনার্সের ওই এত ভিতরে ঢুকলে অনার্সে এগুলো জিজ্ঞেস করে। সিএমএল এর ইউজুয়াল প্রেজেন্টেশন পড়তে হবে, সিএমএল এর ইনভেস্টিগেশন পড়তে হবে। যে কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি মেজরিটি আদার দ্যান লিম্ফোমা, দ্য ডায়াগনোসিস ইজ বাই বোন ম্যারো স্টাডি, ঠিক আছে? তাহলে এটা যদি বলো যে কনফার্ম করবা কীভাবে, কনফার্ম করবো বোন ম্যারো স্টাডি দিয়ে, ঠিক আছে? বোন ম্যারো স্টাডি দিয়ে। বোন ম্যারোতে কী দেখবো আমরা, একটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম দেখতে পাই, এটা কি, এটা বিসিআর এবিএল, একটা ফিউশন জিন, ঠিক আছে? এতটুকু জাস্ট জাইনো, হ্যাঁ। আচ্ছা, এগুলোর ব্যাখ্যাতে গেলাম না। সিএমএল এর অ্যাকচুয়ালি ফেজ 3টা, ক্রনিক ফেজ, এক্সাইটেড ফেজ, ব্লাস্ট ক্রাইসিস। এটা নিয়ে স্যাররা জিজ্ঞেস করে, এটা ভাইভাতে এই পার্টটুকু ইম্পর্টেন্ট। এখান থেকে স্যাররা জিজ্ঞেস করে যে যত সিএমএল এর রোগী মারা যায় অ্যাকচুয়ালি কীভাবে মারা যায়, অ্যান্সার হলো এটা ব্লাস্ট ক্রাইসিসের যায় মারা যায়।
তাহলে ব্লাস্ট ক্রাইসিস কী জিনিস, যেখানে একটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া অ্যাকচুয়ালি অ্যাকিউট লিউকেমিয়ার মতো বিহেভ করে, ঠিক আছে। আর তোমার চিকিৎসার টার্গেট হলো রোগীটাকে ক্রনিক ফেজে লম্বা সময় রাখা। এটা হলো মানে তুমি যদি বলো যে ভাইয়া একটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার টার্গেট কী, টার্গেট এটাই যে তুমি ক্রনিক ফেজে রোগীকে বেশি দিন রাখবা, ঠিক আছে। এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এটাতে কিন্তু সচরাচর এটা লিউকেমিয়া ব্লাড ক্যান্সার, বাট এটা হইলে কিন্তু আমরা তো ভয় পাই না, হ্যাঁ। তার কারণ হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এটা হলো আফটার 60 ইয়ার্স অফ এজ, ঠিক আছে। এবং চিকিৎসা দিয়ে তুমি রোগীকে 15 থেকে 20 বছর ইজিলি ভালো রাখতে পারবো তুমি যদি মানে ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করো আর কি। তো একটা রোগী 60 বছরে ডায়াগনোসিস হইলেও 15 থেকে 20 বছর মানে 80 বছরের কাছাকাছি চলে যায়, তো তার ন্যাচারাল লাইফ এমনিই শেষ হয়ে যায়। তাহলে এটা মাথায় রেখো, সিএমএল সাধারণত মানুষকে মারে না, বাট ব্লাস্ট ক্রাইসিস হলে রোগী মারা যায়, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, কজ অফ ডেথ ইন কেস অফ সিএমএল, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। এর মধ্যে 1 নম্বর কজ হলো ব্লাস্ট ক্রাইসিস, ঠিক আছে। আচ্ছা, এগুলোর ডিটেলস হয়তো পড়াচ্ছি না, হয়তো আমার পরবর্তীতে প্ল্যান আছে যদি এই সিরিজটা শেষ করার পরে আর কি, যদি সময় এবং সুযোগ হয় হয়তো হেমাটোলজিক্যাল কিছু ডিসঅর্ডার নিয়ে হয়তো কিছু ভিডিও করতে পারি, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট কীভাবে করবা, এর মধ্যে ড্রাগ অফ চয়েস হলো ইমাটিনিব, এটা নাম জিজ্ঞেস করে স্যাররা, হ্যাঁ। ইমাটিনিব ইজ দ্য ড্রাগ অফ চয়েস, এটাকে বলা হয় টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, হ্যাঁ, এটা স্যাররা জিজ্ঞেস করে, ঠিক আছে। কি দিয়ে চিকিৎসা করি সিএমএল, ইমাটিনিব, এটা কী ধরনের ড্রাগ, এটা একটা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। আর রোগী যদি ব্লাস্ট ক্রাইসিসে যায় তখন কি দিতে হয় এটাও জিজ্ঞেস করে, তখন আমাদের ব্লাস্ট ক্রাইসিসে গেলে আমরা হাইড্রক্সি ইউরিয়া ইউজ করি, হ্যাঁ, এই জিনিসগুলো যাই না, ঠিক আছে। আচ্ছা, এটা কিওর করা যায়, কিওরের চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সচরাচর লাগে না। প্রগনোসিস কীরকম, প্রগনোসিস এক্সেলেন্ট, ঠিক আছে। ব্লাস্ট ক্রাইসিসে গেলে প্রগনোসিস পোর, বাট আদার দেন দ্যাট প্রগনোসিস এক্সেলেন্ট, ঠিক আছে। এবং হেমাটোলজিক্যাল রিমিশনে যায় 95% কেস। তোমাদের এই মানে এই যে এত কঠিন কঠিন কথা লেখা না, এখান থেকে যা যা বলতেছি সারা দেখবে এগুলোই ধরে, ঠিক আছে। এবং এই জিনিসটা পিক করে মানে বের করে আসলে তোমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ। আচ্ছা, বাট ইজ ব্লাস্ট ক্রাইসিস, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। এটা হলো একটা মানে ওয়েন এ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া টার্ন ইনটু অ্যান অ্যাকিউট লিউকেমিয়া, তখন আমরা এটাকে ব্লাস্ট ক্রাইসিস বলি। ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে। এরপর আসো পারপুরা তোমাদের ফাইনাল প্রফে অত লাগে না, এটা আই থিঙ্ক ইউ ক্যান স্কিপ। পারপুরা পড়তে হয় আসলে পেডিতে কিছু দেখতে হয়, মানে মেডিসিনের জন্য পারপুরা নট ইম্পর্টেন্ট, বোর্ড ভাইভাতে এটা জিজ্ঞেস করে না। তারপরে আইটিপি অ্যাডাল্টে থাকে, বাচ্চাদেরও থাকে, মেইনলি বাচ্চাদের থাকে। আইটিপি নিয়েও তো পেডিতে পড়বা, অ্যাডাল্ট মেডিসিন আইটিপি ডিসকাশন ইজ নট ইম্পর্টেন্ট। এইচএসপি পুরোটাই বাচ্চাদের রোগ, এটাও তোমাদের দরকার নেই। স্প্লেনোমেগালি হেরিডিটারি হেমোরাইটিক অ্যানিমিয়া, এটাও দরকার নেই, এগুলো তোমাদের। আচ্ছা, হেরিডিটারি হেমোরাইটিক অ্যানিমিয়ার মধ্যে থ্যালাসেমিয়ার ডিসক্রিপশন দিচ্ছে, এটা জাস্ট আমি একটু দাগায় দিই। এটা মানে একটা ইয়াং পেশেন্টের স্প্লেনোমেগালির কজ, এটা ইম্পর্টেন্ট। তারপরে কি কি ফাইন্ডিং পাওয়া যায় একটা থ্যালাসেমিয়ায়, এটা ইম্পর্টেন্ট। এই মঙ্গলয়েড ফেসিসের ফিচার জিজ্ঞেস করে। একটা ট্রায়াড আছে তোমার জেএসএ, হ্যাঁ, একটা মানে থ্যালাসেমিয়ার ট্রায়াডটা জিজ্ঞেস করে। তারপরে কি কি ইনভেস্টিগেশন করবা জিজ্ঞেস করে, এর মধ্যে ডেফিনেটিভ ইনভেস্টিগেশন কোনটা, ডেফিনেটিভ ইনভেস্টিগেশন হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে, এটা দিয়ে আমরা মেইনলি ডায়াগনোসিস করি, ওকে। আচ্ছা, তারপরে স্কালার এক্সরেতে কী পাবা, এটা পেডির বোর্ড ভাইভা যখন দিবা তখন এই এক্সরেটা থাকে, ঠিক আছে, এটা হসপিটাল থাকে। থ্যালাসেমিয়ার মেজরের ট্রিটমেন্ট এটা জিজ্ঞেস করে, জাস্ট হেডলাইনগুলো পড়বা। স্প্রেনেক্টমির আগে পরে কি, এটা মেডিসিনে জিজ্ঞেস করে না, এটা সার্জারিতে জিজ্ঞেস করে। রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের কি, পেশেন্ট হঠাৎ করে অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে, এগুলো খুব বড় কোয়েশ্চেন আর কি, মানে কেউ অনার্স পেতে চাইলে তখন জিজ্ঞেস করে। তো কোলেলিথিয়াসিস কখন হয়, যে একটা রোগী যার অনেক হিমোলাইসিস হচ্ছে, তার হলো পিগমেন্টেড বাইল স্টোন ডেভেলপ করে, হ্যাঁ। আচ্ছা, ওকে, এগুলো বাকি কোয়েশ্চেন আসলে এত ইম্পর্টেন্ট না, এগুলো পেডিতেই পড়তে হবে আর কি, মেডিসিনের দরকার নেই। আচ্ছা, অ্যানিমিয়া এখান থেকে পড়ার দরকার নেই, অ্যানিমিয়া নিয়ে মানে কোনো বোর্ড ভাইভাতে ফেস করবা এটা টাফ আসলে, ঠিক আছে।
অ্যানিমিয়া, তারপরে পলিসাইথেমিয়া রুব্রাভেরা, এগুলো দরকার নেই তোমাদের, ঠিক আছে। এর মধ্যে মাইলোফাইব্রোসিস, এটাও দরকার নেই। আচ্ছা, এরপর আসো এন্ডোক্রাইনোলজি। এই জিনিসটা আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে না পড়তে, ঠিক আছে, কারণ এটা মানে আইসোলেটেডলি এখানে কোয়েশ্চেন করার সুযোগ খুব কম। তো আমি একবার একটু মানে রান থ্রু করি। ধরো এন্ডোক্রাইন থেকে কোনো শর্ট কেস থাকে না, কোনো লং কেস থাকে না, ঠিক আছে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন, এটা পুরোটাই সার্জারির টপিক, এটা এখানে দেখতে যায় না। একটা ফেসে কী কী দেখবা, এটা সার্জারিতে পড়তে হয়। থাইরোটক্সিকোসিস সার্জারিতে পড়তে হয়। বেসিক্যালি সার্জারি নলেজ দিয়ে তুমি এগুলো কাভার করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে আসলে আমি এন্ডোক্রাইনটা দাগাই দিতে চাচ্ছি না, কারণ আমি নিজেও আবদুল্লাহ স্যারের শর্ট কেস বইটা থেকে এন্ডোক্রাইন পোর্শন পড়ি নেই, কারণ আমার মনে হয়েছে লাগে না, কারণ রিটার্নের জন্য যতটুকু পড়তে হয় দ্যাট ইজ এনাফ। আর সার্জারিতে মানে যতটুকু পড়তে হয় ততটুকুই এনাফ। এখানে এক্সট্রা কোনো কিছু বা এক্সট্রা কোনো নলেজ তুমি ফেস করবা একদমই না, ঠিক আছে। আমার এখানে দাগানোও নাই আর কি। তো আই থিঙ্ক আমরা স্কিপ করি, ঠিক আছে। স্কিপ করে আমরা ডিরেক্টলি চলে যাব হলো নেফ্রোলজিও, মানে মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট না, কারণ নেফ্রোলজি থেকে ধরো জাস্ট সিকেডিটা তোমাদের লাগে, ক্রনিক কিডনি ডিজিজ, সেটা একটু দাগাই দিব। এর বাইরে ধরো যে কোনো রোগ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো পুরোটাই পেডিয়াট্রিক্সের পড়া, এবং কোনো শর্ট কেস বা লং কেস কিন্তু নেফ্রোলজি থেকে আইডিয়ালি ইউজুয়ালি প্রফে থাকে না, ঠিক আছে। এটাও তুমি চাইলে আবদুল্লাহ স্যারটা না পড়লেও এসে না, সিকিউরিটিটা বেস্ট পড়া উচিত ফ্রম ডেভিডসন, ঠিক আছে। তো ম্যাস ইন দ্য ফ্ল্যাঙ্ক, এগুলো পুরো বাদ, এই টপিকগুলো পড়ার দরকার নেই আমার এখানে দাগানো, বাট তোমাদের দরকার নেই। কেউ যদি চাও পলিসিস্টিক কিডনি ডিজিজ চাইলেও পড়তে পারো, এটা অনার্সের জন্য জিজ্ঞেস করে যে সিস্টিক কন্ডিশনস অফ দ্য বডি, হ্যাঁ, এমন একটা রোগের নাম বলো যেখানে বডির অনেক জায়গায় সিস্ট হয়। তো বেসিক্যালি পলিসিস্টিক কিডনি ডিজিজে বডির 3টা জায়গায় সিস্ট হয়। একটা মাথা থেকে শুরু করলে ব্রেইনে সিস্ট হয় বা ব্রেইনে অ্যানিউরিজম হয়, লিভারে আসলে লিভারে হেপাটিক সিস্ট হয়, এবং কিডনিতে মাল্টিপল সিস্ট হয়, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই একটা সিস্ট হয়েছে তো হয়েছে, সমস্যা কি, সিস্টের প্রবলেম কি? সিস্টের প্রবলেম হলো যে ধরো তোমাকে প্রবলেমটা একটু বুঝাই। সিস্টের প্রবলেম হলো ধরো এই যে সিস্ট হচ্ছে লিভারের কিডনির মধ্যে, হ্যাঁ, এই সিস্টগুলো যখন বড় হয় এরা কিডনির যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমাটাকে চুপসায় ছোট করে ফেলে এবং প্যারেনকাইমাটাকে নষ্ট করে। যখন প্যারেনকাইমা নষ্ট হয় তখন দেখা যায় যে কিডনি তো স্বাভাবিকভাবে তার নর্মাল ফাংশন আর প্লে করতে পারতেছে না, রাইট। তো এইটা হলো মেইন প্রবলেম এই রোগের, ঠিক আছে। এবং প্যারেনকাইমা যখন হ্যাম্পার্ড হয় তখন দেখা যায় যে কিডনিতে ব্লাড ফ্লো কম পড়ে, কারণ এই সিসগুলো যায় রেনাল আর্টারির উপরে চাপ দেয়। তো রেনাল আর্টারির উপর যখন চাপ দেয় তখন তুমি কিডনির যে জাক্সটাগ্লোমেরুলার সেল, সে দেখে যে সে অ্যাডেকুয়েট ব্লাড পাচ্ছে না, অ্যাডেকুয়েট সোডিয়াম পাচ্ছে না, তখন সে রেনিন রিলিজ করে, তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা কাজ করে, তখন এই হাইপার টেনশনটা হয়, ঠিক আছে। তাহলে এটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে একটা ইয়াং পেশেন্ট হাইপার টেনসিভ, হ্যাঁ, কিডনিতে ম্যাস পাচ্ছ, হোয়াট ডু ইউ থিঙ্ক? তাহলে ডায়াগনোসিস তখন আসবে আইদার রেনাল আর্টারি স্টেনোসিস অথবা এডিপিকেডি, অ্যাডাল্ট অনসেট বা অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি অ্যাসোসিয়েটেড থাকে, অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংগুলো জিজ্ঞেস করে। লিভারের সিস্ট হয়, ব্রেনের সিস্ট হয়, কিডনির সিস্ট হয়, ঠিক আছে। এই দুইটা মানে 3টা সিস্ট হয় আর কি। আচ্ছা, এটার চিকিৎসা হলো রেনাল ট্রান্সপ্লান্ট অথবা কিডনি মানে ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি, ঠিক আছে। এগুলো পড়ার দরকার নেই। রেনাল সেল কার্সিনোমা এটা মেডিসিনের টপিক না। ম্যাস ইন দ্য লেফট হাইলেক ফসা, এগুলো তোমাদের পড়ার একদমই দরকার নেই। নেফ্রোটিক সিনড্রোম পেডি থেকে পড়বা, এবং নেফ্রোটিক সিনড্রোম চেষ্টা করবা আবদুল্লাহ স্যার মানে আবেদ হোসেন মোল্লা স্যারের যে বই স্টেপ অন টু পেডিয়াট্রিক্স, হ্যাঁ, ওইখান থেকে পড়তে, ঠিক আছে। এখান থেকে মানে এইটার বেসিক্যালি কোনো কিছু পড়ার দরকার নেই। তোমরা একটা জিনিস মাথায় রেখো যে নেফ্রোটিক সিনড্রোম আর নেফ্রিটিক বা এজিএন, এই জিনিসটা তোমরা হয়তো রোগ হিসেবে পড়ো, কিন্তু এটা আসলে কোনো রোগ না, হ্যাঁ। নেফ্রোটিক বা নেফ্রিটিক এগুলো বেসিক্যালি একটা সিনড্রোম, দ্যাট মিনস বিভিন্ন ডিজিজ কিডনিকে এফেক্ট করলে এমন ম্যানিফেস্টেশন দেখাইতে পারে যে একটা ম্যানিফেস্টেশন হলো যে কিছু রোগ আছে যারা গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারকে এফেক্ট করে,
তখন প্রোটিন লস হয়, তখন প্রেজেন্টেশনটা অনেকটা নেফ্রোটিক সিন্ড্রোমের মতো হয়। কিছু রোগ আছে যারা কিডনির প্যারেন্ট কাইমাকে এফেক্ট করে, তখন কিডনির ভিতরে ব্লিডিং হয়, যেটার মেইন ম্যানিফেস্টেশন হিসেবে হেমাচুরিয়া দিয়ে প্রেজেন্ট করে, তখন আমরা এজিএন বা নেফ্রিটিক সিন্ড্রোম বলি। আবার ডেভিডসন পড়লে দেখবা যে ডেভিডসন নেফ্রোটিক সিন্ড্রোমকে বাম পাশে রাখছে, আবার নেফ্রিটিক সিন্ড্রোমকে ডান পাশে রেখে একটা স্পেকট্রাম দাঁড় করেছে এবং বলছে যে অনেক রোগের ম্যানিফেস্টেশন এমন হইতে পারে যে সে নেফ্রিটিক স্পেকট্রাম হিসাবে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এগুলো একটু হাই লেভেল কথাবার্তা, বাট কেউ ডেভিডসন পড়লে, নেফ্রোলজি চ্যাপ্টারটা পড়লে দেখবা এই কথাগুলো লেখা আছে। ঠিক আছে, মানে তুমি একদম নেফ্রটিকের মতো পিকচার পাবা সেটা নাও হইতে পারে, তুমি একদম নেফ্রিটিকের মতো পিকচার পাবা সেটাও নাও হইতে পারে, ইউ মাইট গেট আ মিক্সড পিকচার। ঠিক আছে, এবং অ্যাডাল্টে কিডনির রোগগুলো সাধারণত এইভাবেই প্রেজেন্ট করে, এটা মাথায় ঢুকাই নিও আজকের পর থেকে। ঠিক আছে, এটার কজগুলো এখান থেকে পড়ার দরকার নেই, ইয়ের বইটা পড়বা, আবেদ হোসেন মোল্লা স্যারের বইটা পড়বা, ওখানে যেভাবে লেখা আছে, যতটুকু লেখা আছে অতটুকু একদম মানে সুন্দর করে জানলেই হবে। ঠিক আছে, সিকেডি ডিসক্রিপশন মানে এখানে দেওয়া নেই, আবদুল্লাহ স্যারের বইয়ে সিকেডি নিয়ে কথাবার্তা এখানে বলে নাই। ঠিক আছে, সিকেডি খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা যদি কেউ পারো সিকেডি ডেভিডসনের যতটুকু কথা লেখা আছে একদম মানে ঠাটা মুখস্থ মারা উচিত। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের বাকি থাকে বেসিকলি দুইটা ইম্পর্টেন্ট টপিক, একটা হইলো নিউরোলজি আর একটা হইলো রিউমাটোলজি। ঠিক আছে, আমি হয়তো আরও দুইটা সেশন করা লাগবে ইনশাল্লাহ, হয়তো এই সপ্তাহ বা নেক্সট 7 থেকে 10 দিনের মধ্যে আমি এই ক্লাসগুলো কনক্লুড করার প্ল্যানে আছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে নিউরোলজির উপর, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এর পরের ক্লাসটা হবে রিউমাটোলজির উপর। হ্যাঁ, রিউমাটোলজি ক্লাসটা আসলে রিলেটিভলি অনেক ছোটো হবে, ওইটা দিয়ে আমরা শেষ করে দিব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, আসসালামু আলাইকুম।